নমস্কার। পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। থামো, না হলে মরো। আবার বাংলাদেশে যারা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তাদের এই হুমকি দেওয়া হয়েছে এবং হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতের হয়ে দালালি করার জন্য কিছু মানুষ এখনো অতি সক্রিয়। এই অভিযোগ এনে তাদের নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে মৃত্যুর জন্য আর কি প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি 38 জনের নাম এই তালিকা সামনে আনা হয়েছে। সেখানে কাজী মামুন, তাসলিমা নাসরিন, শাহরিয়ার কবির, শুভ্র অধিকারী বা আসিফ মহিদুদ্দিন থেকে মহিসুর রহমান, একাধিক গুরুত্বপূর্ণ নাম আছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নানা রকম অরাজক পরিস্থিতি, ধানমন্ডির বাড়ি ভেঙে দেয়া হলো, বিভিন্ন জায়গায় অন্যান্য যারা আওয়ামী লীগের নেতা নেত্রী আছে তাদের বাড়ি ভাঙা চলছে। ওটাদিকে আমি আরেকটা জায়গায় দেখলাম যে জামাত ইসলামী এবং বিএনপির যারা সদস্য আছে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশের আরেকজন যে মুক্ত মনা, যিনি কবি এবং প্রাবন্ধিক কামরুল ইসলামের সঙ্গে তিনি কিভাবে দেখছেন বা এই আনসার আল ইসলামের এই হুমকিকে। কামরুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বারবার আমরা একত্রিত হয়েছি এবং একটি সুন্দর দেশের আকাঙ্ক্ষায়, বাংলাদেশের ঐতিহ্যের আকাঙ্ক্ষায় আমরা বারবার কথা বলছি। একটি লিফলেট বা একটি প্রেস বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, হুম। যেটা নাম হচ্ছে আনসারুল ইসলাম, আনসার আল ইসলাম। এই হুম। সংগঠনের মাধ্যমে যে নামগুলো আমরা দেখছি, কিছু নাম যারা দেশের, এর মধ্যে অনেকেই আছেন দেশের বাইরে, দেশের মধ্যে অনেকেই নেই। দেশের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সহ দুই চার কয়েকজন আছেন, আর অধিকাংশ সব দেশের বাইরে। তসলিমা নাসরিন তো আগে থেকেই এদেশ থেকে চলে গেছেন এবং নিষেধাজ্ঞা আছে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে, এরকম আছে। তো এই যে লিস্টটা দেখছি, এই সাধারণত এই লিস্টের অধিকাংশই হলো ব্লগার। তারা বিভিন্ন ব্লগে, তারা বিভিন্ন রকম আলোচনায় থাকে। কখনো সেই সমস্ত আলোচনার মাধ্যমে তারা সামনে আসে এবং বাইরে থেকে নানা রকম তারা কার্যক্রম বিস্তৃত করেছে। এখন এই ব্লগারদের ক্ষেত্রে আনসারুল ইসলামের এই ধরনের যে আমরা বিজ্ঞপ্তিটা বা প্রেস রিলিজটা দেখছি, সেখানে দুইটা তিনটা জিনিস খুব উল্লেখযোগ্য। কিন্তু প্রথমত, যে আনসারুল ইসলামের যে উইকিপিডিয়া বা তাদের যে বিভিন্ন মাধ্যম, সেখানে এই লিস্টটি কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয়নি। কে বা কারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, তো এটা নিয়ে গতকালও বিভিন্ন জায়গায় কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে আমাদের যারা বাইরে থাকে, যারা লেখালেখি করেন, তাদের মধ্যে একজন বলছেন, যেমন ভাইলোট হালদার বলছেন, এখানে এই ব্লগাররা তারা এইগুলো গোপনে এটা ছড়িয়ে তারা নাগরিকত্ব পাওয়ার জন্য এই ধরনের সেই সব দেশে তারা অবস্থান করছে, সেক্ষেত্রে হয়তো এটা একটা কাজে লাগতে পারে, তাদেরও হতে পারে। তো যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে আনসারুল ইসলাম, ফলে তাদের এটির কোনো ভিত্তি এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। আরেকটি বিষয় হলো যে সারা দেশে যখন অস্থিরতা চলছে, আওয়ামী লীগের লোকজন যখন কর্মসূচি, দুটি কর্মসূচি আছে, আজকে একটি মশাল মিছিল তারা ঘোষণা করেছে, আরেকটি আগামীকাল হরতাল। তো হরতালকে সামনে রেখে এবং মশাল মিছিলকে নিয়ে এই যে আহ, যে আহ, আমরা বলি যে প্রেস রিলিজটা দেখছি, সেই প্রেস রিলিজ একটি আতঙ্ক সৃষ্টি করছে না তা নয়, একটা আতঙ্ক সৃষ্টি করছে, সাধারণ লেখকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। কারণ আমরা যদি লক্ষ্য করি, কিরকম আতঙ্কটা, কিরকম কামরুল্লাহ, আতঙ্কটা আতঙ্ক কিরকম? আতঙ্ক হচ্ছে যে ভয়ের সংস্কৃতি। বাংলাদেশে এখন একটা ভয়ের সংস্কৃতি বিরাজমান। যেমন ঢাকায় 15 দিন ব্যাপী নাট্যোৎসব হওয়ার কথা ছিল, ভয়ের সংস্কৃতির এত বৃদ্ধি পেয়েছে সেটা স্থগিত করেছে। এবং পারস্পরিক যারা আয়োজক এবং যারা সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মধ্যে নানা ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করছি, যা কোনো সময় ইতিবাচক নয়। লালন উৎসব বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যে সাংস্কৃতিক উৎসবগুলো হতো সেগুলো বন্ধ হয়ে গেছে।
হুমকির ভয়ে বা নানান জঙ্গিবাদীদের নাই বলি বা যে কোনো জায়গা থেকে, অর্থাৎ সংস্কৃতির অঙ্গনে অঙ্গনে যদি আওয়ামী লীগের কেউ থাকে সেটা বন্ধ করে দিচ্ছে। তো এটিকে নিয়ে যে ভয়ের সংস্কৃতি উদ্ভব ঘটেছে, আমি সে লক্ষ্য করলাম যে আমাদের বাংলা একাডেমির যে বইমেলা চলছে সেখানেও একই ঘটনা ঘটেছে তসলিমা নাসরিনের একটি গ্রন্থকে কেন্দ্র হুম। করে। এই ভয়ের সংস্কৃতির মধ্যে এই যে প্রেস লিস্টটি, এই প্রেস লিস্টটি আরেকটি ভয়ের উদ্রেক করেছে। অর্থাৎ মুক্ত চিন্তকরা যাতে কথা বলতে না পারে, মুক্ত চিন্তকরা যাতে কোন রকম বিশ্লেষণ না করতে পারে, এটি একটি ভয় সংস্কৃতি। মব জাস্টিসের নামে মব সন্ত্রাস বিভিন্ন অফিস আদালতে সাংবাদিকদের ডেরায়, তাদের তাদের অফিসে হুমকি ধামকি অব্যাহত আছে। সেই মুহূর্তে ব্লগারদের, এখানে অধিকাংশ ব্লগারদের নাম দেখলাম। আর কিছু হলো যে যেমন জাফর ইকবাল সহ তারা, নিশ্চয়ই নিজুম মজুমদার, তারা আছে লন্ডনে, তাদের প্রতি তো আগে থেকে হুমকি ছিল। তো এই ধরনের যে প্রেস রিলিজের ভিত্তিতে কতটুকু আমাদের জানা নেই। তবে এখানে যে ভাষাটি ব্যবহার করা হয়েছে সেটি হলো আরেকটু উস্কে দেওয়া। যেমন উস্কে দেওয়ার নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী দুটো শব্দ ব্যবহার করেছে ভারতের দালাল হুম। কাফের তাদের দোসররা এখন এখানে সক্রিয়। আবার বলছে যে এই দেশ হবে বখতিয়ার খলজি, ইসাকা তিতুমিরের ভূমি। এই সমস্ত কথা বলার অর্থ হচ্ছে যে তারপরের লাইনটি হচ্ছে কাফের মুক্ত করতে হবে। এইসব দিয়ে এই দেশকে একটি অস্থিরতা এবং হুম। সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে একটি ভয় তৈরি করে দেওয়া। আমরা ভয়টা কেমন যে অনেক নারী যারা লোকাল প্রশাসনের নির্বাহী দায়িত্বে, তারা কিন্তু অফিস থেকে তাদেরকে মব এর নামে তাদেরকে যে হুমকি দিচ্ছে, তাদের সেখান থেকে যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনেকেই নারী যারা তারা সরে আসতে বাধ্য হয়েছে, তারা ওখান থেকে চলে এসছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে যে নারী কর্মকর্তাদের মোবাইল চেক করা হচ্ছে। অর্থাৎ যে মুক্ত স্বাধীন যে অবস্থাটার ক্ষেত্রে আরেকটি আপনি ভয়ের কি জায়গা চাইছেন তৈরি। কামরুল্লাহ? নারীদের ধরছে, মহিলারা কাজ করবে না, এটাই কি বলার? এটি উগ্রবাদীরা তো সব সময় চায়। আমাদের কাছে তো কিছু দৃষ্টান্ত আছে, আফগানিস্তানে আমরা দেখছি, বা আমরা অন্যান্য মুসলিম যে এটা সমস্ত ঠিক কোথায় হচ্ছে? এটা কি ঢাকা, জায়গায়। এটা কি শহরে হচ্ছে না ভেতরের দিকে হচ্ছে? এটা শহরে এখনো এরকম লক্ষ্য করা যায়নি, কিন্তু ভেতরে হচ্ছে। আবার শহরে যদি দেখেন 6,531 জন তাদের চাকরির দাবিতে যারা টিকে আছে, প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তারা কিন্তু জল কামান টামান উপেক্ষা করে বিগত প্রায় 7-8 দিন ধরে তারা রাস্তায় কিন্তু আন্দোলন করছে, তাদের কিন্তু সরাতে পারছে না। ফলে মহিলারা আজকে যে যতই বলুক না কেন, সেই যুগটি এখন নেই যে তাদেরকে হুমকি দিলেই তারা যে সরে যাবে, এরকম না। হ্যাঁ, অনেক সময় আত্মসম্মান, শারীরিক প্রতিরক্ষা, হুম। এক্ষেত্রে যখন নেতিবাচক অবস্থা হয় তখন তারা হয়তো সরে আসে। কিন্তু বাংলাদেশের আন্দোলনের ক্ষেত্রে সাম্প্রতিক সময় এবং বিভিন্ন সময় নারীরা কিন্তু একটি ভালো ভূমিকা রেখেছে। তো এই সমস্ত গুলো হচ্ছে যে পুরো জনমনে অসন্তোষ এবং ভয় তৈরি করে দেওয়ার যে প্রবণতা। তার মধ্যে আবার দেখলাম জেলা প্রশাসকদের কনফারেন্স হচ্ছে বাংলাদেশে, এবং সেখানে গতকাল প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন। বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বাংলাদেশ একটি সুবিধাজনক আছে, একদিকে ক্ষমতাধর ভারত আর একদিকে চায়না। আর বাংলাদেশকে এখন সুরটা বদলে গেছে দেখলাম, যে সেভেন সিস্টারের সাথেও সম্পর্ক বৃদ্ধি করা, হুম। অর্থনৈতিক ভিত্তির ক্ষেত্রে এগুলো তৈরি করা। এটি হচ্ছে যে আমরা দেখছি যে ট্রাম্প এবং মোদিজির বৈঠকের পর বৈঠকের এখানকার ফল। ল্যাঙ্গুয়েজ গুলো, হ্যাঁ, বৈঠকের ফল এটা। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ হুম। ল্যাঙ্গুয়েজ গুলো বদলে যাচ্ছে। আবার হুম। বাইরে আহ, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী তাদের মধ্যে বৈঠক হ্যাঁ, হচ্ছে। এই মাস্কাটে বৈঠকের ফলে বৈঠকও হয়েছিল। হ্যাঁ। এই বৈঠকের ফলে যে বাংলাদেশের যে একটা বিভ্রান্তিকর অবস্থা ছিল, বা উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যে ভারত বিরোধিতা, যেমন কথায় কথায় ভারত বিরোধিতা করে উস্কে দেওয়া, সেই থেকে সরে আসছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে উগ্রবাদীরা মাস পিপলের ক্ষেত্রে ভারত বিদ্বেষটি তারা জিয়ায় রাখতে চায়। এবং কাফের মুক্ত, হুম। কাফের কারা, এই যে ধর্মীয় অপব্যাখ্যা দেওয়া। এবং আগে শীতকালে আমরা দেখেছি যে প্রচুর সাংস্কৃতিক মেলা হতো, বিভিন্ন ছোট ছোট গ্রামীণ মেলা হতো, সেটা বন্ধ হয়ে গেছে, এখন ঘরের মধ্যে চলে এসছে। সেখানে ওয়াজ মাহফিল বেড়েছে।
সেখানে ওয়াজ মাহফিলে তো বক্তব্য হচ্ছে এই সমস্ত উগ্রবাদী, অনেক সব মুসলিম যারা ধর্ম প্রচারক, তারাও দিচ্ছে। আবার অনেক সময় অনেক ওয়াজ মাহফিল থেকে তারা বলছে যে না, আমরা মিলেমিশেই থাকবো। ফলে বাংলাদেশ, আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের ইতিহাস কিন্তু খুব কঠিন ইতিহাস। এই দেশে প্রীতিলতা জন্ম নিয়েছিল, এই দেশে সূর্য সেন জন্ম নিয়েছিল, এই দেশে হুম। জগদীশ চন্দ্র বসু জন্ম নিয়েছিল, এই দেশে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, তাদের মতন না, সব থেকে বড় রাজনীতিবিদ কথা আছে। হচ্ছে, ধরুন আমরা যেটা দেখেছি, অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি থেকে আগে সারা বলতে পারেন একটা অন্যতম বড় জায়গা প্রতিরোধের গড়ে উঠেছিল। হ্যাঁ, এবং যে আহ, আপনি দেখেন নবাবরা যখন বাংলা ভাগ করার চেষ্টা করেছে, তখনকার এখানকার কিন্তু সাধারণ মুসলিমরা তাদের সাথে ছিল না। এটি কিন্তু হ্যাঁ। এখানকার বড় পরিস্থিতি। নবাবরা চেয়েছে বাংলা ভাগ হয়ে তাদের কর্তৃত্ব স্থাপন করতে, যে কিন্তু সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে না, সাধারণ মুসলিমরা তাদের সাথে সায় দেয়নি, যে কারণে এটা বেশি দূরে এগোতে পারেনি। তো এই বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে। এবং আওয়ামী লীগ যে দুটি কর্মসূচি ঘোষণা করেছে, আসলে হুম। দল যখন অসংগঠিত থাকে, কথাটা হচ্ছে যে এই ধরনের দল এত কঠিন কঠিন এত কমিটি, আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ তার সহযোগী ভ্রাতৃপ্রতিম সহ আরো নানা পোষ্য সংগঠনে ভরা ছিল। 32-এ ফুল দিতে গেলে 1 কিলোমিটার ব্যাপী লাইন পড়ে যেত। ছাত্রলীগ বা যুবলীগ, বিভিন্ন শাখা, এবং তাদের সেই লোকগুলো গেল কোথায়? অর্থাৎ মাথার উপরে যখন দুর্নীতিগ্রস্ত, এই কথাটা আজকে যতক্ষণ পর্যন্ত শীর্ষ নেতা নেত্রী যখন না বলছেন, মাথার উপরে 600, সব মিলিয়ে 600-র মতন এমপি হয়েছিল নানান সময় এই বিগত 16 বছরে। হ্যাঁ। এবং উপজেলা পরিষদ ছিল, জেলা পরিষদ ছিল, তারা কোথায়? হঠাৎ করে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। কমিটির পদ বা পাওয়ার জন্য এত ধাক্কা ধাক্কি, টাকার লেনদেন, তারা গেল কোথায়? তারা যদি দেশপ্রেমিক হয়, তারা প্রকাশ্যে বেরিয়ে বলবো যে আমরা কোর্ট থেকে জামিন নেব, কোর্টের যে হাজির হয়ে যায়। কিন্তু তারা তো তা করছে না। না করার কারণ হলো যে একটি 16 বছর ধরে আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতৃত্বে দুর্নীতির একটি চক্র তৈরি হয়েছিল। এই দুর্নীতি চক্রের কারণে আজকে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কিন্তু নামতে রাজি নয়। এটি হলো বাস্তবতা। কিছু কিছু জায়গায় নামছে, এটা আমরা দেখছি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকে তাদের পাশে নেই। তারাও তো একসময় এবং এই, যারা নামছে, আমি দেখছিলাম সেখানে যারা এই উপদেষ্টা আছে তারাও তো সরাসরি মব ভাইলেন্সের কথা বলছে এদের বিরুদ্ধে। হ্যাঁ, তো এখন যারা নামছে তাদের তো একটা ভয় আছে যে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে, বাড়ি ঘর অ্যাটাক হবে। এত বড় দল ভিতরে ভিতরে এমন তছনছ হয়ে গেছে যে বাইরে খোলসটুকু ছিল, কিন্তু ভিতরে ভিতরে এরকম ধস নেমেছে। এটা কি তারা বুঝতে পারেনি? ধস। একই কামরুন্দা, আমি যদি তুলনা করি যে 2011 সালের আগে আমরা যেটা ভাবতাম যে সিপিএম এর সংগঠন, যে এত বড় সংগঠন সেটাকেও হারাতে পারবে না, সবসময় আমরা সেটা তুলনা করতাম। কিন্তু 11-র পর দেখুন আজকে যে জায়গায় গেছে, 11 থেকে 25 সিপিএম এর সংগঠন বলে তো কিছু সুদূরে চোখেও পড়ছে না, খুব অল্প অল্প পকেট, এবং একটা ভোটেও তারা কোনো রকম আর কি আসনই পাচ্ছে না। ফলে এই যে এত লোকজন তারা গেল কোথায়, তার মানে কিসের সংগঠন ছিল? আমি অনেকটা আওয়ামী লীগের ক্ষেত্রেও আবার সেটাই মনে হচ্ছে। এবং যেহেতু এখন সন্ত্রাসের বিরুদ্ধে তাদের দাঁড়াতে হচ্ছে, কিন্তু যারা দলের প্রতি কমিটেড, যারা দেশের প্রতি কমিটেড, তারা দেশ থেকে পালিয়ে থাকবেন কেন? এটাই হচ্ছে যে বড় প্রশ্ন। অনেকেই তো দেশে আছে, তো তারা যে হুম। যশোরে দেখলাম যে 100 জনের উপরে তারা আত্মসমর্পণ করেছে। তো যেহেতু তাদের এখানে কতদিন দেশের বাইরে গিয়ে থাকবে, কতদিন লুকিয়ে থাকবে? তো একটা 16 বছর ধরে যখন একটি দল ক্ষমতায় থাকে, তার সুবিধাভোগীও যেমন আছে, আবার তাদের আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, ফলে মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক সংস্কৃতি সেবকরা আছে, তারা আজকে মাঠে নামতে পারছে না বা নামছে না। এই দুটোই কিন্তু পরিপূরক। তো এইটা কি ভয়ের সংস্কৃতি? আজকে লুটপাট হয়ে যাচ্ছে বাড়িঘর। দেখেন, প্রথমত সংখ্যালঘুদের যে তারা নেমেছিল, হিন্দু যারা এবং ইসকন সবাই কিন্তু মাঠে নেমেছিল। সেখানে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে, তাদের শীর্ষ নেতা এবং ধর্মগুরুকে গ্রেপ্তার করার হুম। পরে সেই আন্দোলন স্থগিত হয়ে গেছে।
এবং আন্দোলন স্থগিত হওয়ার পরে আমরা কার্যত দেখে লক্ষ্য করলাম যে এখন কিন্তু হিন্দু পরিবার পরিজনের দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কিন্তু উল্লেখযোগ্য ত্রাস সেখানে নেই। হুম। এখন ত্রাস গুলো কোথায় গিয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে হিল ট্যাক্সে, আবার হুম। যেমন চট্টগ্রাম কেন্দ্রিক সেখানে মায়ানমারের সাথে যে সীমান্ত বিরোধ সেটি আরো সামনে এসছে। আর বাংলাদেশের এখন সবচেয়ে বড় অসুবিধা হলো ডলার সংকট। এই যে বিভিন্ন দেশের পাওনা, এগুলো মিটাতে গিয়ে হিমশিম খাচ্ছে, এই সত্য তো সত্যই। আর এই সময় হুম। যারা রাজনৈতিক দল গঠন করবেন তাদের ভয় হলো যে হুমকি ধামকি দিয়ে তারাও একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে, যে হ্যাঁ, আওয়ামী লীগ যদি একদম তাই। রাজনীতিতে চলে আসে তাহলে তো তাদের পতন ঘটতে পারে বা বিচারের মুখোমুখি, এটা একটা ভয়। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বারবার তাদের নেতা মন্ত্রী, আইনমন্ত্রী গ্রেপ্তার, তিনিও বলতেন যে পতন হলে কিন্তু কারো রক্ষা নাই। অর্থাৎ কি, তারাও আওয়ামী লীগের ভিতরে এক ধরনের ভয়ের সন্ত্রাস আগে থেকে তৈরি করেছিল, ভয়ের সংস্কৃতি, এটাকে বলে ভয়ের সংস্কৃতি তারা তৈরি করে রেখেছিল। ফলে আওয়ামী লীগের কর্মীরা ওই যে সংস্কৃতি ভয়ের, সেটি তাদের মধ্যে আছে। আরেকটি হলো যে দেখেন আজকে আমাদের দেশের আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় এমপি, তারাও আজকে তাদের বাড়িঘর হামলা হয়েছে। কিন্তু অসুবিধা হলো যে যে হামলা করতে যে আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোকে হামলা কেন? যারা হুম। মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছে, যারা সশস্ত্র সংগ্রামটি করেছে, দুটো সংগ্রাম বিদ্যমান ছিল, একটা ফাইটার অস্ত্র নিয়ে যুদ্ধ করা, সেক্টর কমান্ডাররা যারা যারা বীর উত্তম বীর শ্রেষ্ঠ, তাদের ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তার অর্থ হলো যে এখানে জঙ্গিবাদ নাই বলি, এক ধরনের এই, জামায়াত ইসলামী যারা মুক্তিযুদ্ধের বিরোধী, হুম। তাদের উত্থান ঘটে গেছে। তাদের হ্যাঁ, ফলে তারা এই তো ফলে সমস্ত এগুলো বাড়বে, এই হুমকি এগুলো তো আসবেই। সেখানে আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, নাটক বন্ধ, মেলা বন্ধ, এটা তো এরই পার্ট। এটা তো আর কি, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই কামরুল্লাহ। যদি মৌলবাদের উত্থান হয়, ফলে এই জিনিসটাই হবেই, এখন তাই না? এ থেকে উত্তরণটা কিভাবে হতে পারে, এটা উত্তরণটা সময় লাগবে। যতই বলুক হ্যাঁ। না কেন আজকে বলবে বাইরের থেকে, তারা তো যারা বাইরে থেকে বলছে বা বিভিন্ন, তারা তো দেশে নেই। তো যারা বলছে বা ব্লগাররা যখন বলছে, তারা তো পরিবার পরিজন নিয়ে দেশ থেকে পাড়ি দিয়েছে। তো এখন যারা দেশে আছে তারা কি জীবনকে বিপন্ন করবে? আজকে ধরেন অনেক পালিয়ে কোথায় যেত, ভারতে পাড়ি দিত, তা হুম। ভারতের বর্ডার তো সিল করা। তো তারা তো এই যে যে ভয় সংস্কৃতি পালাবে কোথায়? ফলে যে আকাঙ্ক্ষাটা নিয়ে আওয়ামী লীগ বারবার কর্মসূচি দিচ্ছেন বাইরে থেকে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এখানকার যারা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী বা সাধারণ সদস্য যারা, তারা কি সেটা বাস্তবায়ন করছে? না, তারা করছে প্রশ্ন না। তারা সেটাই কামরুল্লাহ, সময় নেই আমাদের। আহ, কিন্তু যেটা হচ্ছে যে যতই হুমকি আসুক, কিন্তু আপনি তো আপনার মতো করে প্রতিবাদ জারি রেখেছেন, যে মুক্তমনা হিসাবে বাংলাদেশের যে কি ঘটছে না ঘটছে আপনি সেটা বলছেন, আর কি সব প্রতিবাদ এখনো দমিয়ে দিতে পারেনি। চেষ্টা, সেটাই বলার কামরুল্লাহ, চেষ্টা হয়তো আছে। মৌলবাদের উত্থান হলে যেটা হয়, কিন্তু সব প্রতিবাদ এখনো দমে যায়নি। আমি যদি বলি, সেটাই আমাদের কিন্তু এখনো সিলভার লাইন, যে সমস্ত কিছু বন্ধ, মুখ বন্ধ করে দেওয়া যায়নি। আজকে সেই নোটটুকু নিয়েই যে এখনো সব প্রতিবাদ বন্ধ হয়নি, সব মুখ বন্ধ হয়নি, এইটুকু নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন শেষ করছি। কামরুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ আপনাদের নেওয়ার জন্য। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।